নভেম্বর মাসের শুরুর দিকের কলকাতা শহর। শীত আসতে তখনও অনেক দেরি, যদিও সন্ধ্যের দিকে এই সময়টায় গায়ে হালকা একটা হিমেল বাতাস লাগতে শুরু করে। শীত নয় বটে, কিন্তু প্যাচ প্যাচে গরম থেকে মুক্তি পাওয়া শুরু ঠিক এই সময় থেকেই। হেমন্তকাল আর কি। প্রত্যেকটা হেমন্তকাল কিন্তু অনেকের জীবনের নতুন শুরু বোঝায়। কেন? দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটার পর শুরু হয় বাঙালির বিয়ের সিজন। বিয়ে মানে তো জীবনের নতুন পথ চলাই বটে। আর শীতের একদম শুরু থেকে শীতের শেষ অবধি চলতে থাকে বাঙালির জীবনের এই নতুন শুরুর পালা। কত কত সম্পর্ক পরিণতি পায় এই সময়টায়, সেই হিসেব করতে গেলে রাত কাবার হয়ে যাবে। কিন্তু কত সম্পর্ক যে পরিবার বা সমাজের চাপে পরিণতি পায় না, সেই হিসেব করতে খুব বেশি মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। বিয়ে মানে দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন। আর মানুষের মন কিন্তু খুব গোলমেলে বস্তু, কখন কোন দিকে চলে যাবে কেউ আগে থেকে বুঝতে পারে না। প্রেম আসলে একটা গল্প, যে গল্পে সিনেমার মতোই আমরা এক একটা ক্যারেক্টার। কিন্তু সিনেমায় দেখা কাপলরা কি শুধুমাত্র সিনেমা অবধি সীমিত থাকে, নাকি বাস্তব জীবনেও তাদের প্রেমের কোনো একটা চিহ্ন থেকে যায়? আজ প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভের সিজনে সেরকমই একটা গল্প। গল্পের নাম ঈশান কোণের ভালোবাসা, লিখেছে অরিজিৎ। এই তো স্বর্ণাভ, মিট মিস্টার ঘোষ, নিখিলেশ ঘোষ, আর উনি হচ্ছেন ওনার স্ত্রী নিবেদিতা। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমার নাম স্বর্ণাভ, পুরো নাম স্বর্ণাভ গুহ। একটু জিমে যাওয়ার বাতিক আছে, তাই ফিজিকটা বেশ ভালো এবং সর্বোপরি ফিট। ক্লিন শেভেন নই, হালকা দাঁড়িয়ে আছে। নিজের ঢাক নিজেই পেটানোর মতো শুনতে লাগতে পারে, তাও বলছি। মোটামুটি হ্যান্ডসাম চেহারা। পেশায় কন্টেন্ট ডেভেলপার। বছর 5 হলো কলকাতারই একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ম্যানেজারিয়াল পোস্টে আছি। যাই হোক, সব ঠিকই চলছিল, কিন্তু গন্ডগোল হলো বছর 3 আগে অফিসের রিপ্রেজেন্টেটিভ হয়ে এক বিজনেস সামিটে গিয়ে। আমাদের অফিস ছাড়াও সেখানে আরও অনেক কোম্পানির বড় মাথারা এসেছেন। সেইখানেই আমার সঙ্গে প্রথম আলাপ নিবেদিতার। পুরো নাম নিবেদিতা ঘোষ। কলকাতার অন্যতম সেরা কন্টেন্ট ডেভেলপমেন্ট কোম্পানির মালিক নিখিলেশ ঘোষের স্ত্রী এবং বিজনেস পার্টনার। সামিটের পর ডিনারের সময় আমার বস আলাপ করিয়ে দিলেন নিখিলেশ ঘোষ ও নিবেদিতার সাথে। এরকম বিজনেস সামিট কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। অন্যদের কাজ যেমন প্রচারে আসে, সেরকমই নিজেদের কম্পিটিটরদের সাথেও বেশ একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। শত হলেও আমরা তো দিনের শেষে কন্টেন্ট ক্রিয়েটর। নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক না থাকলে কি আর চলে? যদিও তোমার ক্ষেত্রে এই ব্যাপারটা সবসময় কাজ করে না, কারণ তোমার কাছে তো সবকিছুর আগেই তোমার বিজনেস। তুমি কি এইখানেও এই নিয়ে কথা বলা শুরু করবে? কথা বলার আবার কিছু আছে নাকি? নতুন কিছু তো নয়, বিয়ের পর থেকেই তো তাই দেখছি। এই কি আপনারা এত ঝগড়া করছেন কেন? এসব দেখলে কিন্তু স্বর্ণাভ খুব ভয় পেয়ে যাবে। ও, আপনি অবিবাহিত বুঝি? বেঁচে গেছেন স্যার। বিয়ে করা যে কি বস্তু! আরে না না, তা কেন? বিয়ে তো একটা কমিটমেন্টের ব্যাপার। বিয়ের আগে সবার এরকম কথা বলতে ভালো লাগে, বিয়ের পর মনেও থাকে না যে বিয়েটা একটা কমিটমেন্ট। সেইটা মনে হয় পাশের মানুষটার উপরেও ডিপেন্ড করে অনেকটা, তাই নয় কি? বিয়ের 1-1.5 বছরের মাথায় পাশের মানুষকে নিয়ে কি সংশয় দেখানো যায়? প্রয়োজন হলে যায় বই কি। সেই দিন মিটিং শেষ হতে হতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। ফেরার সময় আরেকবার আমার সাথে দেখা হয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস ঘোষের। গাড়ি স্টার্ট দিয়ে ওনারা সবেমাত্র পার্কিং লট থেকে বেরোচ্ছেন, আর আমি ঢুকছি নিজের বাইকটা বের করতে। চোখাচোখি হয়ে যাওয়ায় মিস্টার ঘোষ হাত নেড়ে বললেন, একদিন সময় করে আসবেন আমাদের অফিসে, কথা হবে তখন। গুড নাইট। আমিও হাত নেড়ে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, গুড নাইট। এইখানে একটা কথা বলে রাখা খুব দরকারি। মিস্টার ঘোষ হাসি মুখে হাত নাড়লেও ওর পাশে বসে থাকা মিসেস ঘোষ নিশ্চুপভাবেই বসে রইলেন।
অবশ্য একদিনের আলাপেই সবাই যে মিস্টার ঘোষের মতন একেবারে আগ বাড়িয়ে নিমন্ত্রণ জানাবেন অথবা হেসে কথা বলবেন সেটা আশা করাটা ভুল। কিন্তু তাও কেন জানি না মিসেস ঘোষের ওপর আমার কেমন যেন একটু অভিমান হলো। খানিকটা সময় ওদের চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইলাম। নিজেকে সামলে নিয়ে বাইক পার্কিং লট থেকে বের করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মাঝে অনেকগুলো দিন কেটে গিয়েছে। অফিসে কাজের বেশ চাপ, প্রায় রোজই অফিস থেকে বেরোতে বেরোতে 9টা হয়ে যাচ্ছে। এত কিছুর মাঝেও মনের কোথাও যেন একটা অস্বস্তি লেগেই আছে। ঠিক কী কারণে যদিও বুঝতে পারিনি। সেরকমই একদিন অফিস থেকে বেরিয়েছি। দিনটা শুক্রবার। অনবরত গাড়ির হর্ন আর মানুষের ভিড়ের মধ্যে নিজের বাইকটাকে কোনো রকমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। খানিকটা এগিয়ে যেতেই সামনে দেখি প্রচণ্ড জ্যাম। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম সামনে বেশ একটা হই হট্টগোল চলছে। কয়েকবার হাসপাতাল, অ্যাম্বুলেন্স ইত্যাদি এই কথাগুলো কানে এলো। এইবার একটু জোরে পা চালিয়ে মানুষের ভিড় ঠেলে সরিয়ে একেবারে সামনে আসতেই দেখলাম একপাশে একটা কালো গাড়ি প্রায় ফুটপাতের ওপর উঠে পড়েছে, আর ঠিক সেই গাড়ির পাশেই একজন রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে আছেন। একটু বিরক্তির সাথেই চেঁচিয়ে উঠলাম, আরে আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? একজন আহত হয়ে রাস্তায় পড়ে আছেন আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। কথাটা শুনেই দু একজন একটু খোঁচা মারার মতন করে বলে উঠলেন, কি দাদা, মহিলা দেখা মাত্র এরকম শুরু হয়ে গেল নাকি? সেই দিকে কান না দিয়ে দু একজনকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলাম। হলুদ শাড়ি পরিহিত ভদ্রমহিলা উপুর হয়ে রাস্তায় পড়ে আছেন। খোলা চুল, এবং যেহেতু উপুর হয়ে পড়ে আছেন তাই চেনার কোনো সুযোগ নেই। ভাগ্যিস এগিয়ে আসা দলটায় একজন মহিলা ছিলেন। তিনি আমাদের আগে এগিয়ে গিয়ে আহত ভদ্রমহিলাকে নিজের কোলের ওপর নিয়ে সোজা করে শোয়ালেন। মুখ থেকে চুল সরাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। নিবেদিতা! তড়িঘড়ি এগিয়ে গিয়ে নাকের নিচে হাত দিতেই বুঝলাম নিঃশ্বাস পড়ছে, তবে খুব আস্তে। না, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। আমি সবে মোবাইলটা বের করে হসপিটালে ফোন করতে যাচ্ছিলাম, এমন সময় এক সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে বললেন, আমার গাড়ি আছে বুঝলেন, আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠুন, ওনাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে। হসপিটালে পৌঁছে ইমার্জেন্সি বিভাগে নিবেদিতাকে ভর্তি করে সমস্ত ফর্মালিটিস মেটাতে মেটাতে অনেকটা রাত হয়ে গেল। এবং ডাক্তারের কাছ থেকে যখন শুনলাম ঘন্টা 3 আগে কিছু বলা যাবে না, তখন ঠিক করলাম রাতটুকু হসপিটালে কাটিয়ে কাল সকালে একেবারে মিস্টার ঘোষকে খবরটা দেব, এবং উনি এলে আমি বেরিয়ে যাব। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙল তখন সকাল 7টা। হসপিটাল চত্বর তখনও খুব একটা ভর্তি নয়। রিসেপশনের দিকে পা বাড়াতেই দেখলাম ডাক্তারবাবু তার ক্যাবিন থেকে বেরিয়ে আসছেন। এগিয়ে গিয়ে বললাম, গুড মর্নিং ডাক্তার মজুমদার। নিবেদিতা এখন অনেকটা বেটার। আপনি কি ওনার হাজবেন্ড? না না, আমি মানে বন্ধু বলতে পারেন আর কি। মানে ব্যাপারটা আপনাকে বলা ঠিক হবে কি, আসলে এখন কিছুটা বেটার হলেও ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। কিন্তু আপনি যেহেতু ওনাকে হসপিটালে ভর্তি করিয়েছেন তাই আপনাকে জানানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলুন না প্লিজ। নিবেদিতার কিন্তু কাল গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়নি। গাড়িটা ওকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে শেষ মুহূর্তে ব্রেক মেরে ফুটপাতের ওপর উঠে পড়েছে খুব সম্ভবত। মানে ঠিক বুঝতে পারলাম না। তাহলে ওরকম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিভাবে? প্রেশার ফল করেছিল নাকি? গতকাল অজ্ঞান হয়ে রাস্তায় পড়ার পরেই মিসক্যারেজটা হয়েছে। ওনার নিজের অবস্থাও খুব একটা ভালো ছিল না, যদিও বা নিবেদিতাকে স্টেবল করা গেছে। দুঃখের বিষয়টা হলো বাচ্চাটাকে কোনোভাবেই নিবেদিতা জানে? ওকে এখনো জানানো হয়নি। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আপনি বরং একবার ওনার হাজবেন্ডকে আসতে বলুন। কথাটা বলে চলে গেলেন ডাক্তার মজুমদার। ফোনটা বের করে মিস্টার ঘোষের নম্বরটা ডায়াল করলাম। ফোন সুইচড অফ।
বেশ কয়েকবার ফোন করেও যখন সুইচ অফই শুনতে হলো, তখন বাধ্য হয়ে এগিয়ে গেলাম যে ক্যাবিনে নিবেদিতাকে রাখা হয়েছে সেই ক্যাবিনের দিকে। আপনাকে যে কিভাবে ধন্যবাদ বলবো জানি না। ওই সময় আপনি এসে না পড়লে। কিচ্ছু বলতে হবে না, আর আপনার এখন এত কথা বলারও কোনো দরকার নেই। রেস্ট নিন। মিস্টার ঘোষের ফোন নাম্বারটা না বারবার সুইচড অফ আসছে। ওনার অন্য কোনো নাম্বার আছে বা অন্য কোনোভাবে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা যায়? মিস্টার ঘোষের কথা উঠতেই নিবেদিতার মুখের ভাবটা কেমন যেন বদলে গেল। আপনি কি সারা রাত এখানেই ছিলেন? হ্যাঁ। আমার ফোনটা আপনার ব্যাগেই আছে মনে হয়। কাল আপনাকে হসপিটালে ভর্তি করার সময় আমি জমা দিয়ে দিয়েছিলাম। দাঁড়ান 1 মিনিট। ক্যাবিন থেকে বেরিয়ে রিসেপশনের কাছে এসে ব্যাগটার কথা বলতেই একটু পরে একজন এসে সেই ব্যাগটা দিয়ে গেলেন। একবার দেখে নেবেন। হ্যাঁ, খুব অসুবিধে না হলে আপনি একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ব্যাগটা খুলতেই সামনে ফোনটা পেয়ে গেলাম। সেটা বের করে নিবেদিতার হাতে দিলাম। ফোনটা হাতে নিয়ে খানিকক্ষণ ঘাঁটাঘাঁটি করে নিবেদিতার মুখটা যেন কেমন শুকিয়ে গেল। বলছি, সব ঠিক আছে? চেষ্টা করছি ঠিক করার। আপনি একবার মিস্টার ঘোষকে ফোন করুন না প্লিজ, মানে খবর দেওয়ার ব্যবস্থা করতে পারেন? আমাকে বলতে পারেন অবশ্য। ও কলকাতাতে নেই, বিজনেসের কাজে কয়েকদিন আগেই ইংল্যান্ড গেছে। ও, কিন্তু ওনাকে একটা খবর দেওয়া তো ভীষণ দরকারি। আসলে আমি কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি বলতে পারেন, অসুবিধে নেই। নিবেদিতা কথাটা সবে শেষ করেছে এবং আমি একটা কিছু বলতে যাচ্ছি, ঠিক সেই সময়। ওনাকে বেশি কথা বলাবেন না প্লিজ, উনি এখনও যথেষ্ট উইক, ওনার রেস্টের দরকার। নার্সের কথা শুনে যেন শরীরে একটু বল পেলাম। আপনি একটু রেস্ট নিন, আমি দেখছি কোনো রকমভাবে যদি মিস্টার ঘোষকে কন্ট্যাক্ট করতে পারি। আমি সন্ধ্যের দিকে আরেকবার আসব। মানুষ ভাবে এক, কিন্তু অদৃষ্টের লিখন বদলাবে কার সাধ্যি। সারাদিনে বেশ কয়েকবার ফোন করেও যখন মিস্টার ঘোষকে পেলাম না, তখন মনে সাহস জুটিয়ে গিয়ে হাজির হলাম হসপিটালে। ভেবেছিলাম 6টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু হসপিটালে পৌঁছতে পৌঁছতেই হয়ে গেল প্রায় 7টা। ক্যাবিনের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম নিবেদিতা বেডের ওপর বসে আছে। গুড ইভিনিং। এখন বেটার লাগছে? অনেকটা। কাল আপনি যদি। ব্যাস ব্যাস, আর ও নিয়ে কথা বলতে হবে না। আচ্ছা, আপনি সকালে কি একটা বলতে গিয়ে তারপর আর বললেন না? হ্যাঁ, আপনি মিস্টার ঘোষকে ফোনে পেলেন? আমি সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেছি, বাট পাইনি। সেইটা খুব অস্বাভাবিক নয়, ও প্রায়ই এরকম করে। ওর কাছে ওর বিজনেসই সবার আগে। কিন্তু ওনাকে খবর দেওয়াটা তো খুব দরকারি। আমি এখন অনেকটাই বেটার। ওকে যদি খবর না দেওয়া যায় তাতেও অসুবিধা নেই কিছু। ডাক্তার তো বললেন আমাকে 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর অসুবিধার কি আছে? মিসেস ঘোষ? বলছি, আমার একটা নাম আছে, সেই নামেই ডাকতে পারেন। আচ্ছা বেশ। নিবেদিতা, একটা কথা বলার আছে। মানে একটা ব্যাপারে। এত কিন্তু কিন্তু করছেন কেন, বলুন না। আচ্ছা, আপনি যে প্রেগনেন্ট সেটা আপনি জানতেন? মানে? ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আপনি 2 মাসের। কিন্তু এই ঘটনার পর মানে। যেটা বলতে চাইছেন সেটা স্পষ্ট করে বলুন প্লিজ। সেদিন আপনি কিভাবে পড়ে গিয়েছিলেন মনে আছে আপনার? ক্যাব না পেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু খুব ক্লান্ত লাগছিল মনে আছে। একটা সময় মাথাটা খুব ঘুরছিল, এটা খুব জোরে হর্নের শব্দ পেয়েছিলাম সেই সময়। তারপর আর কিছু মনে নেই। তারপর তো এখানেই আমি। প্রথমে ভাবা হয়েছিল যে গাড়ির ধাক্কাতেই হয়তো আপনি পড়ে গেছেন, কিন্তু আসলে কথাগুলো বলার সময় খেয়াল করছিলাম এসি ক্যাবিনে থেকেও নিবেদিতার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে। মনে অনেকটা সাহস সঞ্চয় করে শেষ অবধি পুরো ব্যাপারটা খুলে বললাম নিবেদিতাকে। মিসক্যারেজের কথাটা বলার সময় কখন যেন নিজের অজান্তেই
নিবেদিতার হাতের উপর আমার হাতটা রেখে ফেলেছিলাম। শেষের কথাটা বলার সময় নিবেদিতার হাতটাও আমার হাতের আঙুলগুলোকে জড়িয়ে ধরেছিল। অনবরত জলের ধারা বয়ে চলেছে নিবেদিতার চোখ থেকে। কিন্তু পুরো ব্যাপারটা শোনার পর নিবেদিতার প্রথম কথাটা শুনে বুঝলাম যথেষ্ট মনের জোর আছে মেয়েটার। নিখিলেশকে এখন খবর দেওয়ার কোনো দরকার নেই। বিয়ের পর থেকে কোনো কিছুতেই তো পাশে থাকেনি। সবটা যখন একাই সামলে এসেছি, এবারও। কিন্তু ওনার তো জানাটা খুব দরকার, মানে শত হলেও উনি আপনার হাজবেন্ড। এই খবরটা তো ওনাকে। আপনি আমাদের সম্পর্কের ব্যাপারে কিছু জানেন না বলেই এরকম বলতে পারছেন। পুরোটা জানলে। নিবেদিতার কথা শেষ হলো না, আবার চোখ দুটো ভিজে গেল জলে। ঠিক সেই সময় হসপিটালের নার্স ক্যাবিনে এসে বললেন, ওনার রেস্টের প্রয়োজন, ওনাকে এখন আর বিরক্ত করবেন না প্লিজ। এতক্ষণ যে আমাদের হাত দুটো পরস্পরকে জড়িয়ে ধরেছিল, সেইটা যেন আমাদের দুজনেরই খেয়াল ছিল না। নার্সের কথায় নিবেদিতা তড়িঘড়ি হাতটা ছাড়িয়ে নিল। আমিও চেয়ার ছেড়ে উঠে পড়লাম। আপনি সাবধানে থাকবেন, আমার ফোন নাম্বারটা হসপিটালেই দেয়া আছে, কোনো রকম অসুবিধে হলে জানাবেন প্লিজ। আর আপনার নাম্বারও আমি ডাক্তারের থেকে নিয়ে রাখছি, কিছু মনে করবেন না প্লিজ। এই কথাটা বলে নিবেদিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ক্যাবিন থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন। মিসক্যারেজের ব্যাপারটা মনে সাহস এনে বলতে পারলেও কিছু একটা না বলতে পারার অস্বস্তি যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। আর বেশিক্ষণ থাকলে বোধহয় আটকে রাখতে পারতাম না নিজেকে। নিবেদিতা হসপিটালে ছিল আর 2 দিন। এর মধ্যে ওর বারণ করা সত্ত্বেও মিস্টার ঘোষকে খবরটা আমি নিজে থেকেই দিয়েছিলাম। যেদিন নিবেদিতাকে হসপিটাল থেকে ছাড়া হয়েছিল, সেদিন পৌঁছে ক্যাবিনে ঢোকার মুখে দেখলাম ভেতরে মিস্টার ঘোষ ডাক্তারের সঙ্গে কথা বলছেন। একবার মনে হলো ভেতরে ঢুকি, তারপর কি মনে হয় বেরিয়ে চলে এলাম। সেই দিনের পরে কেটে গেছে আজ প্রায় 2 মাস। এর মধ্যে ইচ্ছে হয়েছে, অনেকবারই ইচ্ছে হয়েছে নিবেদিতাকে একবার ফোন করে একটা খবর নেয়ার, কিন্তু প্রতিবারই নিজেকে আটকে নিয়েছি। কারণটা ঠিক নিজেও জানি না যদিও। এরকমই একদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। নিবেদিতা। হ্যালো। বিরক্ত করলাম? না না, বলুন, কেমন আছেন? সেই যে হসপিটালে দেখে গেলেন, তারপর থেকে তো আর একদিনও খবরও নেননি। আসলে থাক, আর অজুহাত দিতে হবে না। আচ্ছা, আপনার সাথে একদিন দেখা করা যায়? মানে হ্যাঁ, কবে? আজই হতে পারে, সন্ধ্যের দিকে পার্ক স্ট্রিটে আসতে পারবেন ট্রিঙ্কাজের সামনে? বেশ, আমি ওই 7টার দিকে পৌঁছে যাব তাহলে, নাকি? আচ্ছা, তাহলে সন্ধ্যেবেলা দেখা হবে। ফোনটা রেখে দিয়ে মনে যেন নিজের থেকেই একটা হাসির ভাব এলো, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। সন্ধ্যেবেলা সময় মতো গিয়ে হাজির হলাম ট্রিঙ্কাসের সামনে। মিনিট 10 দাঁড়িয়ে তারপর দেখলাম নিবেদিতাকে গাড়ি থেকে নামতে। কালো শাড়ি, চোখে কাজল, চুলটা এখনো ভিজে রয়েছে হালকা, যার ফলে খোলাই রয়েছে। সেই আজ থেকে 6 মাস আগে নিবেদিতাকে দেখে চতুর্দিকে যেরকম ভায়োলিন বাজার শব্দ পেয়েছিলাম, সেটা যেন আবার শুরু হলো। চমকটা ভাঙলো নিবেদিতার কথায়। সো সরি, একটু লেট হয়ে গেল। আরে আরে না না, কোনো ব্যাপার নয়। ভেতরে যাই। রেস্টুরেন্ট ভেতরে গিয়ে খাবারের অর্ডার দেওয়ার পর নিবেদিতাকে বললাম, ভেরি সরি, যেদিন আপনাকে হসপিটাল থেকে ছাড়া হলো সেই দিন আমি গিয়েছিলাম, কিন্তু ক্যাবিনে মিস্টার ঘোষকে দেখে তারপর চলে এলাম। নিখিলেশকে দেখে আপনি চলে গিয়েছিলেন কেন? সেদিন আপনি ঠিক সময় আমাকে হসপিটালে পৌঁছে না দিলে আমার যে কি অবস্থা হতো। নিখিলেশ তো কোনো খবরই নেয়নি। আর আপনি যে ভাবছেন নিখিলেশ চলে এসেছে, আমার সমস্ত খেয়ালও রাখবে, আপনার এই বিশ্বাসটা তাহলে আজ আমি ভেঙে দিচ্ছি। আপনি জানেন, হসপিটাল থেকে ফেরার পরের দিনই
নিখিলেশ আবার ওর বিজনেস ট্যুরেই বেরিয়ে যায়। আমার এই অবস্থায়ও ওকে পাশে পাইনি। 2 মাস কিভাবে একা লড়াই করেছি সেটা আমি জানি। আমাকে তো নিখিলেশ এটাও বলেছে যে এই অবস্থার জন্য আমি নিজেই নাকি দায়ী, আমি কেয়ারলেস দায়ী। ভেরি সরি। আমি আসলে ওই সময়টায় আমার কি করা উচিত সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু আমি শুনেছিলাম আপনাদের লাভ ম্যারেজ, মানে একে অপরকে তো বিয়ের অনেকদিন আগে থেকেই চিনতেন। তারপরও নিখিলেশ শুরু থেকেই এরকম ছিল। আমি চেষ্টা করেছিলাম, রোজ ভাবতাম একদিন না একদিন ও ঠিক বদলে যাবে। কিন্তু এত বড় একটা ব্যাপার ঘটে যাওয়ার পরেও যখন ওর মধ্যে এতটুকু চেঞ্জ আসলো না, আমি সেটা ভাবতেও পারিনি। একটা কথা বলবো? আমাকে ভরসা করে মনের কথাগুলো বলতে পারেন। আর কিছু না পারি, একজন বন্ধুর মতো পাশে থাকবো। সেদিনের পর আমার জীবনে যে একটা আমূল পরিবর্তন আসবে এটা সেদিন বুঝে উঠতে পারিনি। নিবেদিতার সাথে তারপর থেকে সপ্তাহে অন্তত 2-3 দিন দেখা হয়। আপনিটা কবে যে তুমি হয়ে গেছে সেইটা দুজনের মধ্যে কেউই খেয়াল করিনি। ঠিক যেরকম খেয়াল করিনি দুজনের মধ্যে ঘনিষ্ঠতা কখন অনেকটাই বেড়ে গেছে। এরকমই একদিন নিবেদিতার বাড়িতে গিয়েছিলাম। মিস্টার ঘোষ যথারীতি কাজের সূত্রে বাইরে। ডিনার শেষে বেরোতে যাব এমন সময় নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। বলছি, এই বাড়িতে তো ঘরের অভাব নেই, আজ এখানেই থেকে গেলে হতো না? প্রথমে একটু অস্বস্তি হলেও শেষ পর্যন্ত নিবেদিতার কথা মতো ওই বাড়িতেই থেকে গিয়েছিলাম। রাত তখন ঠিক কটা মনে নেই, ঘুম ভাঙল একটা শব্দে। পাশের ঘরে নিবেদিতা, ওরই গলার আওয়াজ। ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই শুনলাম, কটা দিন থেকেছো আমার পাশে? যখন সব থেকে বেশি দরকার ছিল তোমায় আমার, তখন তো তোমার কাজকেই গুরুত্ব দিয়েছো। তোমার মুখে এইসব কথা মানায় না। কিছুটা সময় সব নিস্তব্ধ। তারপর শুনতে পেলাম কান্নার আওয়াজ। আর থাকতে না পেরে বাধ্য হই ঘরে ঢুকলাম। আমাকে ওই সময় দেখতে পেয়ে চমকে যাওয়ার বদলে ছুটে এসে জড়িয়ে ধরল নিবেদিতা। খুব ইচ্ছে করছিল কপালে একটা ছোট্ট চুম খেয়ে বলি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ অবধি বললাম, কি হয়েছে? এটা নতুন কিছু নয়, রোজ রাতেই এক ব্যাপার। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কথাটা শুনে নিবেদিতা একটু সরে দাঁড়ালো। তারপর বলল, সরি সরি সরি, আমি ঠিক। নিবেদিতা, একটা কথাটা শেষ করার আগেই নিজে থেকে কিভাবে জানি না নিবেদিতার হাতটা ধরে ফেললাম শক্ত করে। নিবেদিতাও যেন নিজেকে সঁপে দিল আমায়। দুজনে দুজনের নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। একজোড়া ঠোঁট নিজেদের স্পর্শ করে ফেলল নিজেদের মতো। শরীরে শরীর মিশে গেছে অলক্ষ্যে। বাইরে অনবরত বৃষ্টির ধারা বয়ে চলেছে। ঘরের ভেতরে আমাদের দুজনের যেন এই পৃথিবীর কোনো কিছুর দিকেই ভ্রুক্ষেপ নেই। আজ যেন পৃথিবীর শেষ দিন। উষ্ণতা আর প্রবল উত্তেজনায় তখন দুটো শরীর এক হয়ে গেছে। এও যেন এক মায়া, এমন এক ভালোবাসার বাঁধন যার শুরু আছে, শেষ নেই। সেই রাতের পর মাঝে বেশ কয়েকদিন নিবেদিতার সাথে দেখা হয়নি, কিন্তু মনে মনে ঠিকই করে নিয়েছিলাম এইবার মনের কথাটা বলে ফেলতেই হবে। সেই মতো দুজনে দেখা করলাম মিলেনিয়াম পার্কে এক সন্ধেবেলা। দেখা করার আগে অবশ্য কয়েকটা ব্যাপার সেরে রেখেছিলাম, সেইটা যাকে বলে যথাস্থানে বলছি।
কি ব্যাপার বলো তো, আজ হঠাৎ গঙ্গার ঘাটে দেখা করতে চাইলে? এত কিছু তো জানো, আর এইটা জানো না যে 80% প্রেম নিবেদন এই গঙ্গার ঘাটেই হয়। নিবেদিতা কিছু বলার আগেই ঘাট থেকে কিছুটা দূরে ভেসে থাকা কয়েকটা নৌকায় আলো জ্বলে উঠল, এবং ঘাটের যেখানটায় আমরা বসেছিলাম সেখানকার আলোটা গেল নিভে। 20টা নৌকায় রাতের অন্ধকার কেটে গিয়ে আলোর দিশার মতো জ্বলে উঠল, নিবেদিতা আজীবন পাশে থাকতে চাই। পুরো ব্যাপারটা ঘুরতে লাগলো 10 মিনিট। নৌকার আলো নিভে গিয়ে ঘাটের আলো জ্বলার পর নিবেদিতার দিকে চেয়ে দেখলাম চোখে জল চিকচিক করছে, কিন্তু মুখে একটা অদ্ভুত মায়াবী হাসি। বললাম, ভাবছিলাম কথাটা অনেকদিন ধরেই বলবো, কিন্তু নিজের মুখে বলতে সাহস হচ্ছিল না, তাই এভাবেই বলতে বাধ্য হলাম। ঠিক করিনি? এরকম ভাবেও যে মনের কথা বলা যায় সেটাই ভুলে যেতে বসেছিলাম। কথাটা বলার সময় দুজনের হাত দুটো একে অপরকে জড়িয়েছিল। হঠাৎ নিবেদিতা হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কিন্তু কিন্তু না না, এটা সম্ভব নয়, আমি বিবাহিতা, এটা কি করে সম্ভব? যে বিয়ের কোনো মানে নেই সেই সম্পর্ক আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় কি? আমি সব মানছি, কিন্তু এটা তো নিখিলেশকে ঠকানো। যে মানুষটা সম্পর্কে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না তার সাথে সম্পর্ক কাটিয়ে বেরিয়ে আসাটাকে ঠকানো বলে না নিবেদিতা? কিন্তু কোনো কিন্তু নেই এখানে। কে কি ভাবলো, কে কি বললো, এগুলো ম্যাটারই করে না, যদি সম্পর্কে থাকা মানুষ দুটো ঠিক থাকে। কিন্তু এত বড় একটা ধাপ এভাবে নেওয়া। একা নিতে হবে না তো, জীবনের প্রত্যেকটা ধাপেই তো আমি পাশে থাকতে চাই তোমার। এই ধাপটা দিয়ে শুরু হোক তবে। মানে? আমাদের বিয়ের আজ 3 বছর হলো। ছোট্ট একজন অতিথিও এসেছেন আমাদের মধ্যে, নাম দিয়েছি ঈশান। আসলে দুটো অগোছালো জীবনের ঈশান কোণে কখন যে ভালোবাসা জন্মেছিল দুজনের কেউই সেটা বুঝতে পারিনি। তাই আমাদের প্রিয় অতিথির নাম ইচ্ছে করেই দুজনে মিলে রেখেছি ঈশান। মিস্টার ঘোষের সাথে নিবেদিতার ডিভোর্স ফাইল করা থেকে সমাজের চোখ রাঙানির সামনে দাঁড়ানো পর্যন্ত পুরো লড়াইটা নিবেদিতাকে একা লড়তে হয়নি। তাই শুরুতে যেরকম বলেছিলাম, কিছু সম্পর্ক পরিণতি পায় আর কিছু সম্পর্কের শেষে অবশেষে ভালোবাসার জয়টাই প্রাধান্য পায়। আসলে ভালোবাসা থাকলে সম্পর্কের কোনো নাম দেওয়ার প্রয়োজন হয় না। কিছু সম্পর্ক ভালোবাসার জন্যই পরিণতি পেয়ে যায়। শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনের গল্প ঈশান কোণের ভালোবাসা। লিখেছে অরিজিৎ। স্বর্ণাভর চরিত্রে নীল, নিবেদিতা রিয়া, মিস্টার ঘোষ পুষ্পল, অফিসার বস দীপ, ডাক্তার মজুমদার অত্রি, নার্স রিয়া চক্রবর্তী, সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, পাবলিসিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাকশন অত্রি, ক্রিয়েটিভ ডিজাইন পৌমে, পর্ব পরিচালনায় আমি মোহর এবং অরিজিৎ, সমগ্র পরিচালনা ও তত্ত্বাবধান মোহর। ফিরে আসবো আবার আগামী সপ্তাহে প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনের আরেকটি গল্প নিয়ে। ততদিন কিপ সেলিব্রেটিং লাভ only on মির্চি।